ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। করোনাকালীন এই সময়টা আমরা অনেক সচেতন ছিলাম। মাঝখানে আমরা কি করেছি, একটু গাছালা দিয়েছি, তাই না? মনে হচ্ছে করোনাটা চলে গেছে, কিন্তু না, এখন শীতকাল। এই জন্য আমাদেরকে আরেকটু বেশি সচেতন থাকতে হবে, কারণ আমরা প্রায় শুনছি যে নতুন করে করোনা কিন্তু আমাদের মাঝে আবারও আসছে। আর শীতের সময় করোনা অনেক সক্রিয় হয়ে যায়, বিভিন্ন ঠান্ডা জ্বর এটা ভাইরাস আছে, আর এই কারণে আমরা অসুস্থ হয়ে যাই। এই জন্য একটু বেশি সচেতন থাকবো, সুস্থ থাকবো, যেন আমার কোনো রকম ভাইরাস আক্রমণ না হয়। বাইরে বের হবো না, যদি বের হতে হয় তাহলে আমরা স্বাস্থ্যবিধি মেনে বের হবো। সবাই ঘরেই থাকবে। আমরা এখন কি কাজ করছি বলতো? সরকার কর্তৃক যেটা আমাদেরকে নতুন করে 30 দিনের সিলেবাস দিয়েছে, যেটার জন্য আমরা অ্যাসাইনমেন্ট করছি। এই কারণে আমরা পুরোনো ক্লাসগুলো আবার রিভিউ করছি। তোমরা সেই ক্লাসগুলো ভালো করে দেখবে এবং অ্যাসাইনমেন্ট খুব সুন্দর করে লিখবে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সুখ কবিতা নিয়ে। তোমাদের আজকের পাঠ সুখ, লিখেছে কামিনী রায়। কামিনী রায় জন্মগ্রহণ করেছে 1864 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছে 1933 খ্রিস্টাব্দে। তাহলে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব সুখ কবিতা নিয়ে। সবাই পড়েছ, তারপরে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সুখ, সুখ কবিতাটা মূলত কিভাবে লেখা হয়েছে বলতো? সুখ কবিতাটা এখানে বলা হয়েছে যে অন্যের কল্যাণে কাজ করতে হবে। নাইকিরে সুখ, নাইকিরে সুখ, এ ধরা কি শুধুই বিষাদ নয়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি জনম লয়। অর্থাৎ আমরা কি শুধু সুখ সুখ করে কেঁদেই যাব? না, কাঁদবো না। আমরা কি করব? অন্যের কল্যাণে কাজ করব। আর আজকে আমরা পাঠ শেষে যা যা শিখবো, দেখো, ভালো কাজের মধ্য দিয়ে যে আত্মতৃপ্তি তা লিখতে পারবো। অর্থাৎ আমরা পরের জন্য যদি কোনো কাজ করি, সেটার জন্য কিন্তু অনেক ভালো লাগে, আত্মতৃপ্তি। আর কিভাবে আত্মতৃপ্তি হবে সেটা কিন্তু তোমরা লিখতে পারবে। জীবনের সার্থকতা কি, সেই সার্থকতা সম্পর্কে তোমরা বলতে পারবে। অর্থাৎ তোমার জীবনটা শুধু কি এখানে ধরাতে এসেছে কাঁদার জন্য, সুখ সুখ করে কাঁদার জন্য, তা কিন্তু না। তুমি এসেছো অন্যের কল্যাণে। আমরা কি করছি? অন্যের জন্য কাজ করছি, আমরা সকলের জন্য কাজ করছি। এই যে সার্থকতা, সেই সম্পর্কে কিন্তু তোমরা লিখতে পারবে বা বলতে পারবে। প্রকৃত সুখ কি? প্রকৃত সুখ আমরা কিভাবে নিজের সুখটাকে, অন্যের কারণে নিজের সুখটাকে বিসর্জন দিই, কিভাবে আমরা প্রকৃত সুখ অর্জন করতে পারবো, সেই সম্পর্কেও তোমরা বুঝতে পারবে এই কবিতা পড়ার পরে। তাহলে আমরা এবার আলোচনায় চলে আসি। আজকে আমরা যা যা আলোচনা করবো এক নজরে দেখে নাও এবং সবাই খাতায় কিন্তু সুন্দর করে লিপিবদ্ধ করে নিবে। আজকে আমাদের আলোচনা বিষয় দেখো পাঠের উদ্দেশ্য। আমরা কেন পড়বো এটা? কবি পরিচিতি, পাঠ পরিচিতি, বানান শুদ্ধকরণ, শব্দার্থ, মূল্যায়ন। আমরা এই বিষয়গুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা আলোচনায় চলে আসি। উদ্দেশ্য, উদ্দেশ্য অর্থ কি বলতো? অর্থাৎ কি কারণে আমরা একটা কাজ করবো, আমাদের নিশ্চয়ই একটা সামনের দিকে লক্ষ্য থাকে। আমরা যে কাজটা করতে চাই উদ্দেশ্য সঙ্গে কাজটা করি না, ঠিক সেই রকম উদ্দেশ্য আমরা কি কারণে এটা করবো, এই সুখ কবিতাটা পাঠ করবো, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। আত্মকেন্দ্রিকতা অর্থাৎ নিজেকে নিয়ে নিজে ব্যস্ত না থেকে, এবং স্বার্থপর, স্বার্থপর কারা? যারা নিজেকে নিয়ে ভাবে, অন্যের কথা চিন্তা করে না, অন্যের দুঃখে কষ্টে তাদের খারাপ লাগে না, তারা অন্যকে নিয়ে ভাবে না। আত্মকেন্দ্রিক হবো না, স্বার্থপর হবো না। এই আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে, মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করবো, সেই উদ্দেশ্যে আমরা এই পাঠটা করবো। তাহলে আমরা দেখি আজকের আমাদের পাঠের উদ্দেশ্য হচ্ছে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ করা বা হওয়া। এবার আমরা আসি কবি পরিচিতি। আমাদের আজকের পাঠ্য কবিতার নাম কি? আমি কি নাম বললাম? সুখ। সুখ কবিতাটা কে লিখেছে? সুখ কবিতা লিখেছে কামিনী রায়। সুখ কবিতা লিখেছে কামিনী রায়। এই ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে কামিনী রায়। কামিনী রায়ের জন্ম হচ্ছে 1864 সালে। কোথায়? বাসনগঞ্জ, বর্তমান যেটা বরিশাল নামে পরিচিত, জেলার বাসন্দা গ্রাম। তাহলে গ্রামের নাম আমরা দেখতে পাচ্ছি বাসনগঞ্জ, বর্তমান বরিশাল, জেলার বাসন্দা গ্রাম। বাসন্দা গ্রামে জন্মগ্রহণ করেছে এই
বিখ্যাত মনীষী লেখিকা। প্রায় 100 বছর আগে যখন কবিতা রচনা করতে যে কিছু মহিলা কবি আবির্ভাব ঘটে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে কামিনী রায়। কামিনী রায় ছদ্মনামে লেখালেখি করতেন, যে ছদ্মনামটা ছিল জনৈক বঙ্গমহিলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কামিনী রায়ের ছদ্মনাম হচ্ছে জনৈক বঙ্গমহিলা। তিনি সরাসরি তার নিজের নাম ব্যবহার করতেন না, তিনি ছদ্মনামে লেখালেখি করতেন। মাত্র 15 বছর বয়সে আলো ছায়া একটা কাব্যগ্রন্থ লিখেছেন। আজকে তোমাদের পাঠটা সুখ কবিতাটা সে কাব্যের অন্তর্গত। আমরা তাহলে বিস্তারিত আলোচনায় চলে যাই। তার অন্যান্য সাহিত্য কর্মগুলো আমরা দেখে নিই। তিনি কাব্যগ্রন্থ, গল্প, নাটক আর জীবনী গ্রন্থ লিখেছেন। উল্লেখযোগ্য রচনার মধ্যে দেখি আলো ও ছায়া, নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বিপথু, জীবন পথে। সুখ কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পেলাম যে সুখ কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? কামিনী রায়ের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আলো ছায়া, মাত্র 15 বছর বয়সে লিখতে লিখেছিল এবং সেখান থেকে একটা কবিতা নিয়েছে সুখ, তাই বলা হচ্ছে সুখ কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই গুণী লেখিকা 1933 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি কি করেছে? মৃত্যুবরণ করেছে কত সালে? 1933 সালে। তাহলে আমরা কামিনী রায়ের জন্ম দেখতে পাচ্ছি 1864, মৃত্যু 1933। পাঠ পরিচিতি। আজকে আমাদের পাঠের নাম সুখ। সুখ কবিতাটা আমরা দেখেছি যে যেখানে কি করা হচ্ছে, অন্যের কথা চিন্তা করা হচ্ছে। জগতে কেবল সুখ খোঁজে তারা, জীবনে সুখ দুঃখ যন্ত্রণা দেখে ভাবে মানুষের জীবন নিরর্থক। যারা কেবল সুখ খোঁজে তারা কিন্তু কি ভাবে যে এই জীবনটা হচ্ছে দুঃখে যন্ত্রণায় ভরপুর, আর তখন কি করে? তাদের জীবনটাকে নিরর্থক মনে করে। এই ধারণা কিন্তু ভুল। জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরো বিস্তর, মহৎ। অর্থাৎ আমার জীবনে শুধু আমার জন্য ভাববো, আমি অন্যের কথা চিন্তা করবো না, তাহলে কিন্তু আমার জীবনটাকে নিরর্থকই মনে হবে। আমি কি করব? অন্যের জন্য কাজ করব। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মোর সকলই দাও, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এখানে বলা হচ্ছে পরের কারণে আমাদের কি করতে হবে? স্বার্থ ত্যাগ করতে হবে, স্বার্থকে বিসর্জন দিতে হবে, তবে আমরা কি করতে পারবো? প্রকৃত সুখী হতে পারবো। তাই বলা হচ্ছে যে যদি শুধু আমরা সুখ সুখ করে থাকি তাহলে আমাদের জীবনটা কি হবে? নিরর্থক হবে। এই ধারণা কিন্তু আমাদের জীবনের ভুল ধারণা। জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরো বৃহৎ, আমাদেরকে আরো বিস্তারিত চিন্তা করতে হবে। আমরা যদি শুধু নিজেকে নিয়ে ভাবি তাহলে আমাদের কোনটা কি হবে? ছোট হয়ে যাবে। আর এই ছোট মনের মধ্যে কিন্তু আমরা সুখ খুঁজে পাবো না। তাই আমাদেরকে কি করতে হবে? অনেক বড় মহৎ মনের পরিচয় নিতে হবে। দুঃখ যন্ত্রণা সহ্য করে সব সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে প্রকৃত সুখ অর্জন করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা প্রকৃত সুখ হতে চাই বা প্রকৃত সুখ পেতে চাই, অর্জন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অন্যের দুঃখে কষ্টে সহমর্মিতা দেখাতে হবে, অন্যের কল্যাণে কাজ করতে হবে। জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে আমরা কিন্তু প্রকৃত সুখ অর্জন করতে পারবো। তাহলে আমরা পাঠ করে দেখতে পাচ্ছি এখানে মূলত বলা হচ্ছে পরের কারণে নিজের জীবনটাকে উৎসর্গ করতে হবে, নিজের স্বার্থের কথা কিন্তু চিন্তা করা যাবে না। কিন্তু সমাজে অন্য সবার কথা ভুলে যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে ওঠে আত্মকেন্দ্রিক, স্বার্থপর এবং সমাজ থেকে বিচ্ছিন্ন। আমি আগেই বলেছি, যখন আমরা নিজেরা সবসময় সুখ সুখ করে কাটবো তাহলে মনে হবে এই ধরা, এই পৃথিবীটা বিষাদময়, দুঃখে কষ্টে ভরা। কিন্তু যদি আমরা কি করি? অন্যকে নিয়ে চিন্তা করি, তাহলে মনে হবে না, সমাজটা আসলে অনেক সুন্দর। তাই বলা হচ্ছে যে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর যখন হয়ে যাবো আমরা, তখন আমরা কি হবো? সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখী বা প্রকৃত সুখ লাভ করতে পারবে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখে অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মধ্য দিয়ে যে অন্যের মঙ্গল কামনা করে এবং ত্যাগ স্বীকার করে, সে কিন্তু প্রকৃত সুখী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা নিজেরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, স্বার্থপর হয়ে যাচ্ছি, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমরা হাজার সুখ সুখ করে কাঁদলেও কিন্তু সুখ আমাদের আসবে না। এই জন্য আমাদের কি করতে হবে? অন্যের কথা ভাবতে হবে, অন্যের দুঃখে কষ্টে সমান অংশীদার হতে হবে, তাদের প্রতি প্রীতি ভালোবাসা এবং তাদের কল্যাণে কাজ করতে হবে। এবং সেই যদি ভাবে কাজ করি, অন্যের মঙ্গল চিন্তা করি, অন্যের মঙ্গলের জন্য নিজের স্বার্থ ত্যাগ করি, তবেই আমরা প্রকৃত সুখী হতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি আমরা কিভাবে সুখী হতে পারি? আমরা সুখী হতে পারি তখনই যখন আমরা অন্যের কথা চিন্তা করবো। তোমরা
চেষ্টা করবে অন্যের কল্যাণে, অন্যের কিভাবে ভালো হয়, অন্যের ক্ষতি না হয় সেই দিকে সবসময় নজর রাখবে। অন্যের ক্ষতি করে নিজে কখনোই আমরা সুখী হতে পারবো না। বস্তুত মানুষ সামাজিক। মানুষ কি সমাজ ছাড়া বাঁচতে পারে? বাঁচতে পারে না। আমরা কেউ একা কিন্তু বাঁচতে পারবো না। আমাদের কি করতে হবে? সমাজের মধ্যেই বাস করতে হবে, সমাজে সবাইকে নিয়ে বাস করতে হবে। পারস্পরিক ত্যাগের মধ্য দিয়ে গড়ে উঠেছে আমাদের এই মানব সমাজ। অর্থাৎ পরস্পর একজন আরেকজনের সাহায্য নিয়ে আমরা কিন্তু বেড়ে উঠেছি, বা আমরা একজন আরেকজন ছাড়া কিন্তু বাঁচতে পারি না। তাই বলা হচ্ছে মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজবদ্ধ মানুষ। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু বাঁচতে পারি না। যাদেরকে এক করে রাখে তারা কি সমাজের মধ্যে থাকতে পারে? পারে না, তাদের অনেক কষ্ট হয়। আর যদি আমরা সমাজবদ্ধ হয়ে থাকি তাহলে দেখবে একজন আরেকজনের বিপদে যদি পাশে থাকি, এতে আনন্দও পাবো এবং আমরা যে কোনো বিপদকে সহজেই মোকাবেলা করতে পারবো। তাই বলা হচ্ছে যে এই সমাজের প্রতিটি মানুষ একে অন্যের ওপরে কি করে? নির্ভরশীল হয়ে থাকে। তাই অন্যকে বাদ দিয়ে এই সমাজে একলা বাস করা যায় না, বা কেউ একলা বাস করার কথা চিন্তাও করতে পারে না, ভাবতেও পারে না মানুষ সমাজ ছাড়া একা বাস করবে। আমরা কি পারবো একা বাস করতে এই সমাজে? আমাদের অবশ্যই কারো না কারো সাহায্য নিতে হবে। একটা মানুষ কিন্তু একা বাস করতে পারে না, আর একা যখনই বাস করতে পারে না তখনই কিন্তু অন্যের সাহায্য নেওয়া লাগে। এই জন্য বলা হচ্ছে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে, বা মানুষ সামাজিক জীব। আর এই কারণে আমরা কি করবো? পরস্পরের প্রতি পরস্পর সহমর্মিতা দেখাবো। দেখো এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি ছবি, যারা কি করছে? পরের কারণে স্বার্থ দিয়া বলি, তোমাদের কবিতার লাইনের মধ্যে আছে না? এই যে এরা কিন্তু কাজ করছে, এরা কিন্তু অন্যের জন্যই কাজ করছে। এরা কাজ করছে বলে কিন্তু আমরা অট্টালিকাতে বাস করতে পারছি। আমাদের কি পক্ষে সম্ভব ছিল এরকম কাজ করে একটা বিল্ডিং তৈরি করা? আমাদের কি সম্ভব ছিল স্কুল কলেজ যদি ওরা তৈরি না করে দিত তাহলে আমাদের পড়াশোনা করা? এই জন্য বলা হচ্ছে তারা কি করছে? পরের কারণেই কাজ করছে। হ্যাঁ, ওরা অর্থ নিচ্ছে, ওরা পারিশ্রমিক নিচ্ছে, কিন্তু পারিশ্রমিক নেওয়ার পরে কিন্তু তারা কাজ করছে, এবং তারা কাজ করছে বলে আমরা কিন্তু এরকম দালান কোঠায় থাকতে পারছি। দেখো এই যে এখানে একটা কি করছে? কতগুলো মানুষ ছুরি তৈরি করছে, এটাও কিন্তু আমাদের কাজের জন্যই তারা তৈরি করছে। তারপরে দেখো যে কুলিরা কি করছে? জিনিসপত্র বহন করছে, এটা কিন্তু আমাদের কাজের জন্যই করছে, এটা কিন্তু নিজের জন্য করছে না, ওরা কিন্তু আমাদের জন্য কাজ করছে। তাই বলা হচ্ছে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মোর সকলই দাও। তো আমরা আগেই বলেছি আমরা সকলের তলে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তলে। এই যে প্রত্যেকে আমরা কি করি? প্রত্যেকের জন্য কাজ করি। বেগম রোকেয়াকে তোমরা সবাই চেনো, তারপরে মাদার তেরেসাকে তোমরা সবাই চেনো। এরা কি করেছে? আমরা এখানে দেখতে পাচ্ছি মাদার তেরেসা কিছু শিশুদেরকে নিয়ে কি করছে? দাঁড়িয়ে আছে। মাদার তেরেসা বলো, বেগম রোকেয়া বলো, এরা কিন্তু নিজের জন্য কাজ করেছে, এরা কিন্তু মানুষের জন্য কাজ করেছে। মনীষী এক নারী, এটাকে মাদার তেরেসা। তিনি পরের কল্যাণেই কিন্তু কাজ করেছে, পরের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছে। মাত্র 3টা শাড়ি পরে কিন্তু তার জীবনটা কাটিয়ে দিয়েছে। কেন কাটিয়ে দিয়েছে? ওনার কি অর্থ ছিল না? অবশ্যই ছিল। সেই অর্থগুলা কিন্তু পরের কল্যাণে সে ব্যয় করেছে। তাই বলা হচ্ছে প্রকৃত সুখ লাভ করতে হলে পরের জন্য কি করতে হবে? কাজ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন অসুস্থ রোগীর সেবা করছে, এটাও কিন্তু অন্যের জন্যই কাজ করছে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কি করলাম? সুখ কবিতা মোটামুটি আলোচনা করলাম। তোমরা অবশ্যই ধারণা পেয়েছো যে সুখ কবিতায় আমরা দেখেছি যে আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হওয়া যাবে না। অন্যের কাছে, অন্যের কারণে আমাদের জীবনটাকে বিসর্জন দিতে হবে, অন্যের কারণে স্বার্থ ত্যাগ করতে হবে। এই কবিতায় আমরা কিছু বানান দেখতে পাই, যে বানানগুলো আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আমরা অ্যাসাইনমেন্ট লিখতে যে অনেকেই কিন্তু বানান ভুল করছি, অবশ্যই আমরা বানানকে শুদ্ধভাবে লেখার চেষ্টা করব, এবং বানান শুদ্ধ না হলে কিন্তু আমাদের ফলাফলটা খারাপ হবে। এই জন্য আমরা কি করব? খুব ভালো করার জন্য আমাদেরকে বানানের প্রতি খুব যত্নশীল হতে হবে। দেখো জলিয়া, বর্গীয় জয়ের সাথে একটা গ আছে, গফলা, লয় রসই নিচয়কার, জলিয়া। তারপরে দেখি উচ্চ স্বরে, এখানে আমরা রসও ব্যবহার করেছি, দীর্ঘ করি, জয় জয়, বিসর্গ, শয়বয়, রয়কার। এইভাবে আমরা বানানগুলো খুব ভালো করে যত্ন সহকারে লিখবো। স্বার্থপর, স্বার্থ যত শয়বয়, এখানে আমরা রেপ ব্যবহার করেছি। সমর অঙ্গন, সমর অঙ্গন, এখানে অঙ্গয়ে যুক্ত ব্যবহার করেছি। ছিন্ন যত নয়, এখানে যত নয়ে ময়ে দিব না, যত নয়ে দিব। প্রশস্ত যত শয়বয়। তারপরে দেখি বিব্রত, এখানে আমরা কি করেছি? রফলা ব্যবহার করেছি। লক্ষ্য, এখানে কিন্তু পজক মধ্যনস আছে আর জফলা আছে। এইভাবে আমরা বানানগুলো খুব সুন্দর করে বাসায় চর্চা করব।
এবং পড়ার সময় আমরা বানানগুলো খুব ভালো করে দেখে নিব যে কোন বানান কিভাবে লেখা আছে। শব্দার্থ, তোমাদের পাঠ্য বইয়ে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যে অর্থগুলো নতুন নতুন আমরা অর্থ পাই, আর এই কারণে আমাদেরকে শব্দার্থগুলো পড়তে হবে। তাহলে আমরা শব্দার্থগুলো দেখে নিই এক নজরে। রণ, রণ অর্থ যুদ্ধ বা লড়াই। ডাঙ্গা, স্থল, মাটি। বিষাদ, গভীর দুঃখ বা খেদ। বিনে, বাদ্যযন্ত্র বিশেষ। জিনিবে, জয় করবে। এইগুলো হচ্ছে তোমাদের বইয়ের কিছু শব্দের অর্থ। এছাড়া অনেক শব্দের অর্থ আছে যেগুলো আমরা আস্তে আস্তে পড়ে নিব। এবার আমরা মূল কবিতাটা একবার পড়ে নিই। প্রকৃত সুখ কোনটা? অন্যের কারণে কাজ করা, অন্যের কারণে নিজের স্বার্থ ত্যাগ করা যে করে সে কিন্তু প্রকৃত সুখ লাভ করে। সংসার, এই সংসারটা হচ্ছে যুদ্ধক্ষেত্র। রণ, লড়াই, লড়াই করে আমাদেরকে বাঁচতে হবে এবং জীবনে জয়ী হতে হবে। দুঃখ দূর করতে হবে, অন্যের দুঃখে কষ্টে পাশে থাকতে হবে। নিজের স্বার্থ ত্যাগ করতে হবে আর নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু আমরা প্রকৃত সুখী হতে পারবো। তাহলে আমরা সুখ কবিতায় দেখলাম যে এখানে পরের কল্যাণে নিজেকে করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এবার আসি আমরা মূল লাইনে। তোমরা এতক্ষণ সুখ কবিতাটা পড়লে, বুঝলে। এই কবিতা পড়ার পরে তোমরা কি শিখলে? প্রশ্নের উত্তরগুলো আমার সাথে চট করে দিয়ে নাও তো। কিসের মতো সুখ কোথাও নেই? কিসের মতো? পরের কারণে যদি আমরা আত্মত্যাগ করি তার মতো সুখ আর কোথাও নেই। কামিনী রায়ের ছদ্মনাম কি? আমরা কামিনী রায়ের ছদ্মনাম জেনেছি জনৈক বঙ্গবন্ধু। আত্মকেন্দ্রিক কে? আত্মকেন্দ্রিক সে যে নিজেকে নিয়ে সবসময় ভাবে, স্বার্থপর যে নিজেকে নিয়ে সবসময় চিন্তা করে তাকে বলা হচ্ছে আত্মকেন্দ্রিক। সমর শব্দের অর্থ আমরা জানলাম যে যুদ্ধ বা লড়াই। সুখ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সুখ কবিতাটি আলো ও ছায়া কাব্যের অন্তর্গত, যেটা কামিনী রায় মাত্র 15 বছর বয়সে লিখেছিলেন। তাহলে আমরা মোটামুটি তথ্য পেয়ে গেছি। তোমরা বাসায় এগুলো খুব সুন্দর করে চর্চা করবে। আগামী দিন তোমাদের ক্লাস নেওয়া হবে ঝিঙে ফুলের উপরে। ঝিঙে ফুল কবিতাটা বাসায় একটু চর্চা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।